কিন্তু ডিটারমিনেন্ট জিরো বেরিয়েছে আর ডিএক্স ডিওয়াই ডিজেড এই তিনটেও জিরো বেরিয়েছে, মানে এক্স ডিটারমিনেন্ট, ওয়াই ডিটারমিনেন্ট। হ্যালো বাচ্চারা, তো কেমন আছো তোমরা? আশা করি বিন্দাসই আছো। আজকে আমরা শুরু করব ডিটারমিনেন্টের পার্ট 3, যেখানে আমরা ডিসকাস করব ক্র্যামারস রুল। এই ক্র্যামারস রুল দিয়ে কি হয়, এখানে আমরা সলভ করব লিনিয়ার ইকুয়েশনকে থ্রু ডিটারমিনেন্ট, মানে ডিটারমিনেন্ট দিয়ে আমরা যে কোনো লিনিয়ার ইকুয়েশনকে সলভ করব। তো ক্র্যামারস রুল কোথায় আমরা ইউজ করব তার পদ্ধতি বা নিয়মগুলো আমরা জেনে নিই। সবার প্রথমে ধরো আমরা একটা ইকুয়েশন লিখছি, সেই ইকুয়েশনটাকে কিন্তু ডিগ্রি 1 হতে হবে। প্রথম কথা কি জিনিস দেখো, a1 x প্লাস b1 y প্লাস c1 ইকুয়াল টু ধরো 0, ঠিক আছে? তাহলে এই যেটা দেখতে পাচ্ছ এটা কি ইকুয়েশন? লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? মানে একঘাত বিশিষ্ট সমীকরণ। কারণ কি, প্রত্যেকেরই পাওয়ার কত রয়েছে? 1, তাই জন্য এটা হচ্ছে ডিগ্রি 1। এবার আমরা জানি যে কোনো লিনিয়ার ইকুয়েশন কি গ্রাফ রিপ্রেজেন্ট করে? স্ট্রেট লাইন, মানে সরল রেখা, ঠিক আছে? তো এবারে এই ক্র্যামারস রুলটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? ধরো এখানে আমি একটা ইকুয়েশন লিখছি, a1 x প্লাস b1 y ইকুয়াল টু c1। আবার ধরো a2 x প্লাস b2 y ইকুয়াল টু c2, ঠিক আছে? তাহলে এখানে দুটো ইকুয়েশন, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এইখানে দেখতে পাচ্ছি দুটো ভেরিয়েবল রয়েছে, x আর y, আর ইকুয়েশনে কতগুলো রয়েছে? দুটো। তার মানে একটা জিনিস মাথায় রাখবে, নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল। ভেরিয়েবল মানে x y z, এগুলোকে ভেরিয়েবল বলে। যদি ইকুয়াল হয় ইকুয়েশন আর নাম্বার অফ ভেরিয়েবল, তবেই সেখানে ক্র্যামারস রুল অ্যাপ্লাই হবে। তাহলে প্রথমে জেনে নিতে হবে ক্র্যামারস রুলটা কোথায় অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তো এই টাইপের যে ইকুয়েশন, এই টাইপের ইকুয়েশনকে আমরা কি বলি? স্কোয়ার সিস্টেম অফ ইকুয়েশন, ঠিক আছে? বোঝা গেল? এবারে দেখো, যদি আমরা এখানে তিনটে ভেরিয়েবল নিই, ধরো এখানে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1। আরেকটা ইকুয়েশন নিচ্ছি a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2। তাহলে এখানে দেখো কতগুলো ইকুয়েশন রয়েছে? দুটো ইকুয়েশন রয়েছে, ঠিক আছে? কিন্তু ভেরিয়েবল রয়েছে এখানে কতগুলো? তিনটে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার অফ ইকুয়েশন নট ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল, ঠিক আছে? তাহলে এইটাই কিন্তু আমার ক্র্যামারস রুল অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এই টাইপের যে সিস্টেম, সেটাকে আমরা কি বলবো? নট স্কোয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? এইবারে এই ক্র্যামারস রুলের পদ্ধতিটা আমরা দেখে নিই, ঠিক আছে? এবারে দেখো যে দুটো ইকুয়েশন আর দুটো ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন আমরা ডিটারমিনেন্ট দিয়ে কীভাবে সলভ করি। ধরো এখানে a1 x প্লাস b1 y ইকুয়াল টু c1 দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে a2x প্লাস b2y ইকুয়াল টু c2। দেখো দুটো ইকুয়েশন আর দুটো ভেরিয়েবল, তাহলে এখানে ক্র্যামারস রুল অ্যাপ্লাই হবে, ঠিক আছে? তাহলে ক্র্যামারস রুল করার যে মেথডটা, এখানে দেখো a1টা কি? ফার্স্ট ইকুয়েশনের x এর কোএফিসিয়েন্ট। এখানে b1টা কি? ফার্স্ট ইকুয়েশনের y এর কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট মানে সহগ। আর এখানে দেখো c1টা কি? এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর দ্বিতীয় ইকুয়েশনের x এর সহগ কি? a2, আর y এর সহগ কি? b2। আর দ্বিতীয় ইকুয়েশনের কনস্ট্যান্ট কি? c2, ঠিক আছে? তাহলে সবার প্রথমে
আমাদের যার ডিটারমিনেন্ট বার করতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবলের যে কোএফিসিয়েন্টগুলো রয়েছে মানে সহগগুলো রয়েছে তার ডিটারমিনেন্ট আগে বার করে নিতে হবে। এখানে দেখো এক্স এর সহগ a1 a2 b1 b2, ঠিক আছে। আর dx মানে কি, এক্স এর পার্টটাকে বাদ রেখে সেইখানে আমরা এই ধ্রুবক বা কনস্ট্যান্টগুলোকে লিখব c1 c2 আর এখানে b1 b2 যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। আর dy বলে যে ডিটারমিনেন্টটা সেখানে আমরা কি করব, দেখো y থাকলে y এর পার্টটাকে নেব না, তাহলে এই y এর পার্টে ধ্রুবকগুলো বসতে হবে। তাহলে প্রথমে a1 a2 x এর সহগগুলো লিখে নিলাম, তারপরে যেহেতু এটা y এর ডিটারমিনেন্ট y এর জায়গায় দেখো c1 c2 লিখে দিলাম। এখানে দেখো x ছিল, তো এখানে x এর জায়গাতে আমরা c1 c2 লিখে ফেলেছি, ঠিক আছে। তাহলে এইবারে যদি আমাকে x এর ভ্যালু বার করতে হয় তাহলে কি করতে হবে, dx বাই d, y বার করতে গেলে কি হবে dy বাই d। তাহলে দেখো দুটো ভেরিয়েবল আর দুটো ইকুয়েশনের কি করে ক্র্যামারস রুল দিয়ে ডিটারমিনেন্টের সাহায্যে বার করতে হয় তার পদ্ধতি হচ্ছে এটা, ঠিক আছে। এখানে দেখো আমি ইন জেনারেল ফর্মে নিয়েছি, পরীক্ষার সময় তোমার এখানে নাম্বার দেওয়া থাকবে। তাহলে ক্র্যামারস রুলের এই পার্টটা বোঝা গেল। এবারে আমরা তিনটে ভেরিয়েবল আর তিনটে ইকুয়েশনের কি করে সলভ করতে হয় ডিটারমিনেন্টের দিয়ে সেটা দেখবো আমরা, ঠিক আছে। এবারে আমরা দেখব তিনটে ভেরিয়েবল আর তিনটে ইকুয়েশন দিয়ে কি করে লিনিয়ার ইকুয়েশন সলভ করতে হয় ডিটারমিনেন্ট দিয়ে সেটা দেখব। তাহলে সবার প্রথমে এখানে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, এখানে কি a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2। আরেকটা ইকুয়েশন লেখো a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। তাহলে এখানে দেখতে পাচ্ছি তিনটে ইকুয়েশন রয়েছে আর তিনটে ভেরিয়েবল রয়েছে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে আমাদের কাজ কি, তিনটে যে ভেরিয়েবল রয়েছে সেই তিনটে ভেরিয়েবলের কোএফিসিয়েন্টগুলো আগে ডিটারমিনেন্টে সাজিয়ে নিই, মানে সহগগুলোকে আগে ডিটারমিনেন্টে সাজিয়ে নিতে হবে, যেটা হচ্ছে আমাদের d। তাহলে d তে আমি কি লিখব, a1 a2 a3 b1 b2 b3 আর এখানে দেখো c1 c2 c3 হয়ে গেল। ডিটারমিনেন্ট এটা বার করতে হবে। এবার আমরা বার করব কি dx এর জন্য। তাহলে আমরা জানি যে x এর এটা পার্ট ছিল, x এর সহগগুলো এখানে সব লেখা রয়েছে, তাহলে এই জায়গায় আমাকে কনস্ট্যান্টের যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো লিখতে হবে। তাহলে এখানে লিখে ফেলো d1 d2 আর d3, আর x আর z এর জন্য যেমন ছিল তেমনই থাকবে b1 b2 b3 c1 c2 c3, বোঝা গেল, হয়ে গেল। এইবারে আমরা dy-টা বার করব। তাহলে dy মানে কি, x এর সহগগুলো যেমন ছিল তেমন লিখে দাও a1 a2 a3, y এর পার্টে দেখো এই পার্টটা ছিল, তাহলে a এর জায়গায় আমাকে ধ্রুবকগুলো লিখতে হবে, মানে এখানে দেখো d1 d2 d3, আর z এর পার্টে যা ছিল তাই থাকবে, মানে c1 c2 আর c3 হয়ে গেল, y এরটাও বেরিয়ে গেল। এইবারে dz বার করতে হবে। dz এর ক্ষেত্রে কি, তার মানে এগুলো ছিল z এর কোএফিসিয়েন্ট, তাহলে x আর y যেমন ছিল তেমন লিখে দাও a1 a2 a3 আর এখানে b1 b2 b3, আর z এর জায়গায় কি লিখব d1 d2 আর d3 হলো। তাহলে দেখো এই চারটে ডিটারমিনেন্ট আমাকে বার করে নিতে হবে। তারপরে x মানে কি dx বাই d, y মানে কি dy বাই d, আর z এর ভ্যালু বার করতে গেলে dz বাই d। তাহলে বোঝা গেল ক্র্যামার রুলের সাহায্যে কি করে কোনো লিনিয়ার ইকুয়েশনকে আমরা ডিটারমিনেন্টের থ্রু দিয়ে ক্যালকুলেট করতে পারি। আশা করি এটা বোঝা গেছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো,
এই যে কনস্ট্যান্ট টার্মগুলো রয়েছে পরীক্ষার সময় সবসময় যে তোমাকে কনস্ট্যান্ট টার্মগুলো রাইট সাইডে সাজিয়ে দেবে এর কোনো কথা নেই। কনস্ট্যান্ট টার্মগুলো কিন্তু লেফট সাইডেও দিয়ে দিতে পারে। তোমার কাজ হবে সেটাকে আগে রাইট সাইডে নিয়ে যাওয়া। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, কনস্ট্যান্ট টার্মগুলোকে সবসময় রাইট সাইডে যাতে থাকে, ঠিক আছে? কনস্ট্যান্ট টার্মস আর অলওয়েজ ইন রাইট সাইড, ঠিক আছে? তার মানে কনস্ট্যান্ট টার্মগুলোকে সবসময় রাইট সাইডে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে মাথায় থাকবে কনস্ট্যান্ট টার্মগুলো আমাকে ডান দিকেই রাখতে হবে, ঠিক আছে? দেখো, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের এই পার্টটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য এখান থেকে কিন্তু যথেষ্ট কোশ্চেন দেয়। তো এই পার্টটার কন্ডিশনগুলো মনে থাকা কিন্তু খুবই জরুরি। সবার প্রথমে এখানে আমরা দেখব দুটো ভেরিয়েবল আর দুটো ইকুয়েশনের কি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হতে পারে সেটা আমরা ভালো করে এখানে অ্যানালাইসিস করব। এখানে দেখতে পাচ্ছি আমার দুটো ইকুয়েশন দেওয়া রয়েছে, ঠিক আছে? আর দেখো দুটো ভেরিয়েবল দেওয়া রয়েছে। এইবারে এই যে কোএফিসিয়েন্টগুলো রয়েছে মানে এক্সের সহগগুলো রয়েছে, যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 আর c1/c2 হয়, তাহলে দুটো সরলরেখা মানে দুটো স্ট্রেট লাইন একটা কমন পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? তাহলে কোনো সহগগুলোর যে অনুপাত বা রেশিও সেটা কিন্তু ইকুয়াল হওয়া যাবে না, এটা অলরেডি আমরা ক্লাস 10-এ পড়েছি। আর যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 এই দুটো ইকুয়াল, কিন্তু কনস্ট্যান্ট টার্মটা যদি নট ইকুয়াল টু হয়, তাহলে বলবো দুটো স্ট্রেট লাইন প্যারালালে রয়েছে। আর প্যারালাল লাইন হলে তার কিন্তু কোনো রকম কোনো সলিউশন হয় না, মানে আনসার নো সলিউশন হয়ে যায়, ঠিক আছে? এইবারে ধরো একটা সরলরেখা বা একটা স্ট্রেট লাইনের উপরে আরেকটা সরলরেখা বা স্ট্রেট লাইন যদি কোইনসাইড করে, মানে একটার উপরে একটা চেপে গেছে ধরো, তাই জন্য দেখো এই লাইনটার উপরে একটু বোল্ড করে দিয়েছি, মানে একটা লাইনের উপরে আরেকটা লাইন চেপে গেছে, ঠিক আছে? বেসিক্যালি এখানে কি রিপ্রেজেন্ট করছে বলো তো? দুটো স্ট্রেট লাইন যে প্লেনের মধ্যে রয়েছে সেটাই রিপ্রেজেন্ট করছে। যখন আমরা 3D জিওমেট্রি করব তখন এই ডিটারমিনেন্টের ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি সেটা খুব ভালো মতো করে বুঝতে পারবো। তো এখানে কোইন্সিডেন্ট দুটো স্ট্রেট লাইন কোইন্সিডেন্ট হবার যে কন্ডিশন সেটা হচ্ছে প্রত্যেকটা কোএফিসিয়েন্টের রেশিও সেম হতে হবে, ঠিক আছে? তাহলেই তার কি হয়? ইনফাইনাইট সলিউশন হয়, ঠিক আছে? এইটা তো গেল আমাদের ক্লাস 10-এর লেভেলে। এইবারে যদি আমরা ডিটারমিনেন্ট দিয়ে এটাকে দেখি, এইখানে দেখো এই যে দুটো ইকুয়েশন রয়েছে এর যে ডিটারমিনেন্টটা হবে মানে a1/a2 আর b1/b2, এই যে ডিটারমিনেন্টটা হবে এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয়, তবে আমি বলতে পারবো এই দুটো স্ট্রেট লাইনের একটাই সলিউশন হবে, মানে ইউনিক সলিউশন হবে। তার মানে এই কন্ডিশনটাও যা, এই কন্ডিশনটাও তাই, ঠিক আছে? পরীক্ষায় তোমায় কিন্তু ডিটারমিনেন্টের ফর্মেই কন্ডিশন দেওয়া থাকবে, এই ফর্মেটে দেওয়া থাকবে না। এটা আমাদের লোয়ার ক্লাসের জন্য ঠিক আছে। এইবারে প্যারালাল লাইন, দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবার কন্ডিশন কি? প্রথমত এই যে ডিটারমিনেন্টটা রয়েছে এই দুটো ইকুয়েশনের, সেই ডিটারমিনেন্টটা কি হতে হবে? 0 হতে হবে, ঠিক আছে? কিন্তু দুটোর মধ্যে মানে dx আর dy, একটু আগেই দেখেছি dx আর dy কি করে বার করতে হয় ক্র্যামারস রুল দিয়ে। তাদের মধ্যে যদি যে কোনো একটা, কি বললাম, প্রথমত যে ডিটারমিনেন্টটা সেটা যদি 0 হয় আর dx বা dy ডিটারমিনেন্টের মধ্যে যে কোনো একটা ডিটারমিনেন্ট যদি নন জিরো হয়, মানে 0 ছাড়া অন্য কোনো ভ্যালু দেয়, তাহলে আর আমাকে চেক করারই দরকার নেই, আমরা বলে দিতে পারবো নো সলিউশন। তার মানে লাইন দুটো প্যারালাল রয়েছে, মানে সমান্তরাল রয়েছে, ঠিক আছে? এইবারে দেখি কখন কোইনসাইড করবে, মানে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা কখন চেপে যাবে। বলতে পারো একটা স্ট্রেট লাইনের উপর আরেকটা স্ট্রেট লাইন কোইনসাইড কখন করবে? যখন ডিটারমিনেন্ট আর এক্স এর ডিটারমিনেন্ট আর ওয়াই এর ডিটারমিনেন্ট তিনটেরই ভ্যালু 0 হবে, তখন সেটা কিন্তু ইনফাইনাইট সলিউশন হয়ে যাবে। বোঝা গেল? এই দুটোর মধ্যে যদি একটাও নন জিরো হয় তাহলে কিন্তু আবার ঘুরে নো সলিউশন হয়ে যাবে। তাহলে এই ফান্ডাটা বোঝা গেল। এটা তো আমরা দেখলাম দুটো ভেরিয়েবল আর দুটো ইকুয়েশনের জন্য।
এইবারে আমরা তিনটা ভেরিয়েবল আর তিনটে ইকুয়েশন দিয়ে দেখবো, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। ঠিক আছে, বোঝা গেল তাহলে এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের এই চারটে যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু এই টাইপের প্রবলেম সলভ করতে তোমাদের কোনো প্রবলেম হবার কথা নয়। জেনারেলি এই পার্টটা থেকেই সব থেকে বেশি কোশ্চেন এসে থাকে, আর যেই অ্যাডভান্স তো এই পার্টটা হচ্ছে সব থেকে ফেভারিট। ঠিক আছে, তো সবার প্রথমে জেনে রাখো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দু ধরনের হয়। সবার প্রথমটা কি কনসিস্টেন্ট, আর একটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। এবারে কনসিস্টেন্ট মানে কি, যেগুলোর ভ্যালু রয়েছে, মানে যেগুলো তুমি সলভ করতে পারবে, আর ইনকনসিস্টেন্ট মানে যেগুলো তুমি সলভ করতে পারবে না। তো সবার প্রথমে এই কনসিস্টেন্ট যে লিনিয়ার ইকুয়েশনের সিস্টেম রয়েছে সেটা সম্বন্ধে আগে জানি। এইখানে ধরো কখন তোমার ইউনিক সলিউশন বেরোবে, মানে একমাত্র একটাই সলিউশন বেরোবে, যখন তোমার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হবে। আবার দেখো এই ইউনিক সলিউশনেরও কিন্তু আবার দুটো পার্ট হয়। সবার প্রথমটা দেখো, ধরো তোমার ডিটারমিনেন্টটা 0 বেরিয়েছে, ঠিক আছে, কিন্তু ডিটারমিনেন্ট 0 বেরিয়েছে আর ডিএক্স ডিওয়াই ডিজেড এই তিনটেও 0 বেরিয়েছে, মানে এক্স ডিটারমিনেন্ট, ওয়াই ডিটারমিনেন্ট আর জেড ডিটারমিনেন্ট 0, কিন্তু অরিজিনাল যে ডিটারমিনেন্টটা সেটা 0 নয়। তখন কিন্তু সেই টাইপের ইকুয়েশনকে আমরা কি বলবো, ট্রিভিয়াল সলিউশন। তখন ইউনিক বাট সেটার নাম কি হয়ে যাবে, ট্রিভিয়াল সলিউশন। বোঝা গেল? এইবারে দেখো এই নন ট্রিভিয়ালও কিন্তু ইউনিক সলিউশনই, কিন্তু তার প্যাটার্নটা দেখো কি হবে, ডিটা নট ইকুয়াল টু 0। দেখো ইউনিকের ক্ষেত্রেও ডি নট ইকুয়াল টু 0, ট্রিভিয়ালের ক্ষেত্রেও ডি নট ইকুয়াল টু 0, নন ট্রিভিয়ালের ক্ষেত্রেও কিন্তু ডি নট ইকুয়াল টু 0। কিন্তু এখানে কি লেখা রয়েছে, নট অল ডিএক্স ডিওয়াই আর ডিজেড আর 0। এখানে তখন এক্স ওয়াই জেড তিনটেই যদি 0 হয়ে যায় তাহলে এটাকে আমি কি বলছি, ট্রিভিয়াল সলিউশন। এবারে দেখো এই তিনটের মধ্যে ধরো তোমার দুটো 0 বেরোলো, কিন্তু যে কোনো একটা 0 বেরোলো না, মানে নন 0 হয়ে গেল, তখন কিন্তু এটা হয়ে যাবে নন ট্রিভিয়াল। ট্রিভিয়ালের ক্ষেত্রে এক্স এর ডিটারমিনেন্ট, ওয়াই এর ডিটারমিনেন্ট আর জেড এর ডিটারমিনেন্ট 0, আর এই ক্ষেত্রে নন ট্রিভিয়ালের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এর মধ্যে যে কোনো একটা যদি নন 0 হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, নন ট্রিভিয়াল সলিউশন। এগুলো কিন্তু তাহলে সবই এই ইউনিক সলিউশনের আন্ডারেই পড়ছে। বোঝা গেল? এইবারে ধরো তোমার ডিটারমিনেন্টের ভ্যালু 0 বেরিয়েছে, আর ডিএক্স এর ভ্যালু ডি ওয়াই আর ডিজেড, ডিএক্স বলাটা ভুল, মানে ডিটারমিনেন্ট অফ এক্স, ডিটারমিনেন্ট অফ ওয়াই আর ডিটারমিনেন্ট অফ জেড, এদের তিনজনের ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে ইনফাইনাইটলি সলিউশন। দেখো এটার সাথে কিন্তু এটাকে গুলিয়ে ফেলবে না, এখানে কিন্তু ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0, এখানে ডিটারমিনেন্টটা কত, 0। এইবারে এইখানেও একটা কিন্তু ছোট্ট গল্প রয়েছে। সবসময় যে এই কেসটা হলেই ইনফাইনাইটলি সলিউশন হবে তার কিন্তু কোনো মানে নেই। যদি দুটো স্ট্রেট লাইন প্লেন হয় তাহলে কিন্তু এই ইনফাইনাইটলি সলিউশনটা নো সলিউশনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এইখানে দেখো ধরো তোমার ডিটারমিনেন্ট ডিএক্স আর ডিওয়াই ডিজেড তিনটেই 0 বেরিয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো, যে প্লেনগুলো প্যারালেলে রয়েছে, বাট সমস্ত স্ট্রেট লাইনগুলোই যে কোইনসাইড করবে তার কিন্তু কোনো কথা নেই। তাহলে এখানে একটা কেস মনে রাখবে, যদি এই পুরো কন্ডিশনটাই ম্যাচ করে যায় কিন্তু স্ট্রেট লাইনটা যদি প্লেন হয়, মানে দুটো প্লেন যদি প্যারালেল হয় তাহলে কিন্তু সেটা ইনফাইনাইটলি সলিউশন হবে না। এই জায়গাটা শুধু মনে রাখবে। আর প্লেন না হলে যদি শুধু স্ট্রেট লাইন হয় তাহলে কোনো প্রবলেম নেই, তাহলে ইনফাইনাইটলি সলিউশন লিখে দেবে, কিন্তু দুটো যদি প্লেন হয়ে যায় তাহলে কিন্তু সেটা নো সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, যেটা নো সলিউশনের আন্ডারে দেখতে পাচ্ছি ইনকনসিস্টেন্ট। এইবারে দেখো নো সলিউশনের আবার দুটো পার্ট, ডি যদি 0 হয়ে যায় আর ডিএক্স ডিওয়াই ডিজেড এই তিনটের মধ্যে যদি যে কোনো একটা নন 0 বেরিয়ে যায় তাহলে আর বাকিগুলো তো চেক করারই দরকার নেই। ধরো ডিএক্সটা তুমি প্রথমেই বার করতে গেলে নন 0 হয়ে গেল, আর ডিটাও 0, তাহলে প্রথমেই বলে দেবে সেটা নো সলিউশন। আর এটা তো এখনই এক্সপ্লেন করলাম এটার সাথে। তাহলে আশা করি এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা তোমরা বুঝতে পারলে। এটা কিন্তু বারবার লিখে লিখে তোমাকে প্র্যাকটিসও করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এই পার্টটা আমাদের শেষ হলো। এর সাথে সাথে বলতে পারো ডিটারমিনেন্টটাও আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা মেবি ম্যাট্রিক্স করব,
বা কনিক সেকশন দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।